কিছু ভ্রমণ শুধু নতুন জায়গা দেখার জন্য হয় না, কিছু ভ্রমণ হয় নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য। সকালের নরম আলোয় আমাদের তাই আজকের যাত্রা শুরু। আজকের যাত্রায় আমরা 3 বন্ধু, 1 গাড়ি আর একরাশ স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়েছি মেদিনীপুর থেকে জঙ্গলমহলের হৃদয় বেলপাহাড়ির উদ্দেশ্যে। চললো গাড়ি বেলপাহাড়ি। মেদিনীপুর পেরিয়ে এখন চাঁদড়ার রাস্তায়, এখানে সামনে একটা চা দোকান থেকে আমরা একটু চা খেতে দাঁড়াবো। শহরের কংক্রিটের ভিড় ছেড়ে আজ আমাদের সঙ্গী হবে লালমাটির রাস্তা, শালপিয়ালের বন, ছোট ছোট পাহাড় আর প্রকৃতির এই নিখাদ সৌন্দর্য। জয় শ্রীরাম, জয় বাংলা, বন্দে মাতরম, জয় হিন্দ, হর হর মহাদেব। আজকে আমরা সোজা যাচ্ছি ঝাড়গ্রাম বেলপাহাড়ি রাস্তায়। একদম আছে ভাই, আছে, সব পেয়ে যাবো। বেলপাহাড়ি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি জঙ্গলমহলের প্রাণ। পশ্চিম মেদিনীপুরের এই অঞ্চল প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার এবং উইকেন্ড ট্রাভেলারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এখানে যেমন ছোট ছোট পাহাড় রয়েছে, রয়েছে সুন্দর ঝর্ণা, তেমনই রয়েছে জঙ্গলের এক অদ্ভুত নীরবতা, যা শহরে আপনি কখনোই খুঁজে পাবেন না। তো আমরা আপাতত বইটা পেরিয়ে দহিজুড়ি এসে, দহিজুড়ি থেকে ডান দিকে যে রাস্তাটা, আমরা এখন বিনপুর শিলদা হয়ে বেলপাহাড়ি ঢুকবো। এখনো কত আনুমানিক প্রায় 40 কিলোমিটার বাকি আছে। দহিজুড়ি থেকে প্রায় 40 কিলোমিটার এখনো প্রায় বাকি আছে। আমরা জাস্ট 5-7 মিনিট আগে দহিজুড়ি ক্রস করলাম। সো আমরা এখন আপাতত বিনপুরে দাঁড়িয়ে আছি। বিনপুর পেরোচ্ছি, এরপরে শিলদা হয়ে বেলপাহাড়ি ঢুকবো। জানালা খুলতেই মুখে এসে লাগছে ঠান্ডা বাতাস। রাস্তার দুই পাশে ধান ক্ষেত, ছোট্ট গ্রাম, মাটির বাড়ি আর ধীরে ধীরে ঘন হয়ে ওঠা জঙ্গল, সবকিছু যেন জানিয়ে দিচ্ছে আমরা প্রকৃতির আরও কাছে চলে এসেছি। তো আমরা এখন পেরোলাম শিলদা। রাস্তাঘাট দারুণ ভাই, সিনিক বিউটি, পুরো জঙ্গলের মাঝখান দিয়ে দহিজুড়ি পেরিয়ে কিছুটা আসার পর বিনপুর, বিনপুর থেকে যখন শিলদা আসবে যে রোডটা, খুবই সুন্দর রাস্তা। বন্ধুদের সঙ্গে গল্প, হাসি, প্রিয় গান আর রাস্তায় ছোট ছোট বিরতি, এই সব মিলিয়ে রোড ট্রিপটাই যেন হয়ে উঠেছিল আমাদের গন্তব্যের থেকেও বেশি সুন্দর। প্রায় 70 কিলোমিটার সবুজে মোড়া রাস্তা আর জঙ্গলের মনোমুগ্ধকর পরিবেশ, আর তার সাথে অসাধারণ ড্রাইভ উপভোগ করার পরে অবশেষে আমরা পৌঁছে গেলাম বেলপাহাড়ি। এতক্ষণ দুপুর হয়ে গেছে, আর দীর্ঘ সফরের পরে পেটও জানিয়ে দিচ্ছে এবার কিন্তু লাঞ্চের সময়। তাই প্রথম কাজ হলো ভালো একটি হোটেল খুঁজে বার করা। ইন্দিরা চক, বেলপাহাড়ি, এই এলাকায় আমরা 2টি জনপ্রিয় হোটেল খুঁজে পেলাম, হোটেল অভিনন্দন এবং হোটেল কাঁচা লঙ্কা। তাই অপেক্ষা না করে আমরা বেছে নিলাম হোটেল অভিনন্দন। এখানে খুবই সুস্বাদু আর ঘরোয়া মানের খাবার পেলাম। প্লেটে ছিল 3-4 রকমের সবজি, সঙ্গে গরম ভাত আর তার সাথে দারুণ স্বাদের মাছের ঝোল। এমন একটি দুপুরের খাবার সত্যিই সফরের আনন্দকে আরও বাড়িয়ে দিল। পেট ভরে লাঞ্চ শেষ করে এবার আর সময় না নষ্ট করে সূর্য ডুবে যাওয়ার আগেই আমাদের ঘুরে দেখতে হবে 2-3টি অসাধারণ প্রাকৃতিক দর্শনীয় স্থান। আমাদের এখন প্রথম গন্তব্য ঘাগরা জলপ্রপাত। ঘাগরা শব্দটি স্থানীয় আদিবাসী গাগরা শব্দ থেকে এসেছে, যার অর্থ জলে ভরা কলসি। কালো পাথরের গিরিখাত অনেকটা কলসির মতোই দেখতে, তাই স্থানীয় বাসিন্দারা এটিকে ঘাগরা জলপ্রপাত বলে থাকে। বেলপাহাড়ির ঘন জঙ্গলের বুক চিরে প্রকৃতি যেন লুকিয়ে রেখেছে এই অপূর্ব বিস্ময়। সো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ঘাগরা ওয়াটারফল দেখতে। বেলপাহাড়ি থেকে একদম সোজা রাস্তা, 3.5-4 কিলোমিটার রাস্তা। কালো আগ্নেয় পাথরের সরু গিরিখাতের মধ্যে দিয়ে ছুটে চলা তারাফেনী নদীর এ এক অসাধারণ সৃষ্টি। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে গিয়েই চোখের সামনে ধরা দেয় পাথরের বুক চিরে নেমে আসা এই ছোট্ট অপূর্ব ঝর্ণা। বর্ষায় এই ঝর্ণা যেন নিজের আসল রূপ ধরা দেয়।
ক্যামেরা যতই চেষ্টা করুক, বাস্তবের সৌন্দর্য কিন্তু পুরোপুরি ধরা সম্ভব নয়। কিছু মুহূর্ত শুধু অনুভব করার জন্যই হয়। ঘাগরা জলপ্রপাত দেখার পর এবার আমাদের গন্তব্য তারাফেনী ড্যাম। বেলপাহাড়ি থেকে মাত্র 5-7 কিলোমিটার দূরে তারাফেনী নদীর ওপর অবস্থিত তারাফেনী ড্যাম। প্রকৃতির নিস্তব্ধতা আর জলরাশির সৌন্দর্য যেন এখানে একে অপরের সঙ্গে মিলেমিশে তৈরি করেছে এক অনন্য দৃশ্য। তবে বর্ষাকালে তারাফেনী নদী যেন তার আসল রূপ ধরা দেয়। কংসাবতী প্রকল্পের অতিরিক্ত জল ছাড়া হলে এই ড্যামটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে, আর চারিপাশের সবুজ বনভূমি যেন ছবির মতো সুন্দর হয়ে ওঠে। এখানে এসে একদম তাড়াহুড়ো নয়, শুধু কিছুটা সময় নিয়ে প্রকৃতিকে অনুভব করুন। পাখির ডাক, হালকা বাতাস আর জলের মৃদু শব্দ আপনাকে এক অন্যরকম প্রশান্তির স্বাদ দেবে। জঙ্গলের আঁকাবাঁকা পথ ধরে এগোতে এগোতে শহরের কোলাহল অনেক পেছনে ফেলে আমরা পৌঁছে গেলাম এক শান্ত, নিরিবিলি আর অপূর্ব সুন্দর জলাশয়ের কাছে, যার নাম কেতকি লেক। স্থানীয়ভাবে প্রচলিত তথ্য অনুযায়ী আশেপাশের জন্মানো প্রচুর কেতকি ফুলের নাম থেকেই এই জলাশয়ের নামকরণ হয়েছে। কেতকি লেক পৌঁছেই প্রথমে যে অনুভূতিটা হয় তা হলো নিঃশব্দের একটা নিজস্ব সৌন্দর্য আছে। চারিপাশের সবুজ জঙ্গল, দূরে সবুজ পাহাড়, আর মাঝখানে আয়নার মতো শান্ত জলরাশি। বাতাসের হালকা ছোঁয়ায় জলের ছোট ছোট ঢেউ যেন প্রকৃতির নিজের লেখা এক নিঃশব্দ কবিতা। সকালের কুয়াশা, দুপুরের নীল আকাশ কিংবা বিকেলের সোনালি আলো, দিনের প্রতিটি সময়েই কেতকি লেক এক এক রূপে ধরা দেয়। তাই প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার কিংবা শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে চাওয়া ভ্রমণকারীদের জন্য এই জায়গাটি একেবারেই আদর্শ। এখানে এসে শুধু ছবি তুললেই হবে না, কিছুটা সময় নীরবে বসে প্রকৃতির শব্দগুলো শুনে দেখুন। আমরা আপাতত আছি কেতকি লেক। কেতকি হেভি সুন্দর জায়গা, শুধু চমৎকার জায়গা, শুধু একটু হাওয়ার দরকার ছিল। ওটা যদি হাওয়া চলতো না, এত সুন্দর, চমৎকার। দেখুন, একটাই রিকোয়েস্ট করবো, এত সুন্দর একটা জায়গা তো, এখানে মানুষজন আসে, পিকনিক টিকনিক করে, যাই করুক, অন্তত পরিবেশটাকে এরকম ভাবে নষ্ট করা উচিত নয়। দেখুন একবার কেমন ভাবে ফেলে রেখেছে। দেখুন, ঘুরতে আসুন, ঘুরুন, খাওয়া দাওয়া করুন, সবই করুন, পিকনিক করুন, কিন্তু আমার মনে হয় যে এইসব জায়গাগুলোকে না এরকমভাবে প্লাস্টিক বোতল, প্লাস্টিকের সমস্ত পেপার টেপার এইসব জিনিসগুলো এখানে না ফেলাই ভালো, উচিত নয়। এগুলো পরিবেশ দূষণ করে, প্লাস এত সুন্দর একটা লেকের পালটাকে পুরো একদম মানে নোংরা করে রেখেছে, পুরো জঘন্য টাইপের লাগছে, দেখতেও কেমন লাগছে। আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে এখানে ঘুরতে আসে লোকজন, তারা মানে কি রিয়াকশন দেবে? ঠিক আছে, আমরাও এসেছি বাইরে থেকে, বাট এত চারিদিকে নোংরা আবর্জনা পড়ে আছে, দেখে খারাপ লাগলো। তাই জন্য আমি এই ভিডিওতে মানে দেখালাম আর কি, আর কিছু না। চেষ্টা করবেন যাতে এই সমস্ত জিনিসগুলো একটা পলিপ্যাকের মধ্যে ভরে তারপরে বাইরে গিয়ে কোথাও যেখানে নির্দিষ্ট যেখানে ডাস্টবিন আছে সেখানে ফেলুন। আপনি যদি বেলপাহাড়ি ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে ঘাগরা জলপ্রপাত, তারাফেনী ড্যাম এবং কেতকি লেক এই তিনটি গন্তব্য অবশ্যই আপনার তালিকায় রাখবেন। কেতকি লেকের অপূর্ব সৌন্দর্য পেছনে ফেলে এবার আমাদের গন্তব্য আজকের রাতের ঠিকানা বামনি ফরেস্টের ভেতরে অবস্থিত রয়্যাল ভিলা রিসর্ট। কিন্তু মজার ব্যাপার কি জানেন, তখনও আমরা জানতাম না এই গভীর জঙ্গলের মধ্যে আমাদের এই রাতের স্টে আমাদের বেলপাহাড়ি ট্রিপের সবচেয়ে মেমোরেবল এক্সপিরিয়েন্স হতে চলেছে। কেতকি লেক থেকে বেরোনোর সময় আমাদের মাথায় একটাই চিন্তা ছিল, সূর্য ডোবার আগে রিসর্টে পৌঁছতেই হবে। কিন্তু সময় আমাদের কথা শুনল না। সূর্য পুরোপুরি অস্ত গেল, চারিপাশে তখন ঘুটঘুটে অন্ধকার। গাড়ির হেডলাইটের আলো যতটুকু পৌঁছচ্ছে তার বাইরে বিশাল কালো দেওয়াল, আর সেই কালো দেওয়ালের দুপাশে ঘন জঙ্গল। আমরা তখনও মূল রাস্তা দিয়েই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে
কিছুক্ষণ পরেই গুগল ম্যাপে একটা টার্ন দেখালো, টার্ন লেফট। সামনে তাকিয়ে আমরা থমকে গেলাম। একটা সরু লাল মাটির রাস্তা চলে গেছে সোজা জঙ্গলের আরো গভীরে। সবাই চুপ করে একে অপরের দিকে তাকালাম। ভাবতে লাগলাম, সত্যিই কি গুগল ম্যাপ আমাদের ঠিক রাস্তা নিয়ে যাচ্ছে? কিন্তু তখন আর কোনো অপশন নেই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, চলো ভগবানের নাম নিয়ে ঢুকেই পড়ি। মনে মনে হাজারটা প্রশ্ন আসছিল। সত্যিই কি এই রাস্তা আমাদের রিসর্টে নিয়ে যাবে? সেই মুহূর্তে আমরা তখন একটা আলো দেখতে চাই, একটা বাড়ি দেখতে চাই, একটা মানুষের উপস্থিতি দেখতে চাই। আর ঠিক তখনই দূরে মনে হলো জঙ্গলের ভেতর থেকে কিছু একটা দেখা যাচ্ছে। ধীরে ধীরে কাছে যেতেই দেখলাম সামনে দাঁড়িয়ে আছে রয়্যাল ভিলা রিসর্ট। বলে রাখি, প্রকৃতির মাঝে এই রিসর্টে বেসিক কমফোর্টের দিকে যথেষ্ট নজর দেওয়া হয়েছে। রুমগুলোতে মডার্ন অ্যামিনিটিস, এসি, ওয়াইফাই, সুইমিং পুল, কিডস প্লেগ্রাউন্ড সবই রয়েছে। সারাদিনের ট্রাভেলের পরে চারিপাশের সবুজ জঙ্গল, শালবনের পরিবেশ আর নিস্তব্ধতার মধ্যে একটু শান্তভাবে নিজেকে খুঁজে পাওয়া। বেলপাহাড়ির রাত তখন সবে শুরু আমাদের কাছে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines. সন্ধেবেলার স্ন্যাক্স অর্ডার করে আমরা সুইমিং পুলে মজা করতে করতে তখন ঘড়ির কাঁটায় প্রায় রাত 11টা। রাত্রের ডিনার সেরে রুমে ফিরে নিজেরা গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। তো গুড মর্নিং গাইজ। আপাতত সকালবেলা এখন প্রায় 9টা বাজে। আর এই যেরকম কালকে রাত্রেবেলা দেখিয়েছিলাম রুমগুলো জাস্ট এরকম টাইপের। আর এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্টের জন্য, ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি এখানে। তো রাত্রেবেলা জায়গাটা একটু অন্যরকমই লাগছিল, অন্যরকম পুরো মায়াবী, কারণ এই ছোটো ছোটো লাইটগুলো সব জ্বলছিল, তো তাই জন্য একটা অন্যরকমই পরিবেশ এখানে, পুরো অন্যরকম টাইপের লাগছিল। আর দিনের বেলা একটু অন্যরকম লাগছে। কালকে রাত্রেবেলায় 11টা সাড়ে 11টা অবধি আমরা এই পুলেই ছিলাম। এটা যেমন দেখতে পাচ্ছি এটা রিসেপশন, আর ওই পাশটা রেস্টুরেন্ট। কি ব্রেকফাস্টে কি আছে? চাটা পরে খাচ্ছি, আর কিছু খাওয়া দাওয়াটা করি। কি আছে? ডিম, কলা আর পুরি, তো ঘুগনি মটর ফটর দিয়ে। আচ্ছা, এখানে ইডলি আর এটাই চা, এটা টোস্টারও আছে। এইখানে টোটাল যেটা বললো যে 11টা মতো এখানে টোটাল কটেজ আছে আপাতত। আর এই প্রপার্টিটা তৈরি হয়েছে 1 বছর 1.5 বছর মতোই হয়েছে জাস্ট। এতটাই জঙ্গলের কোর এরিয়ার মধ্যে যে বারবার যিনি এখানের স্টাফরা আছেন ওনারা বলছেন যে তোমাদের কি রাত্রেবেলা আসার সময় ভয় লাগলো? বললাম আর কি করা যাবে, আপনার প্রপার্টি দেখাচ্ছে এই পাশে। Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. সো আমরা এখন রুম চেক আউট করছি। ভাই কেমন অভিজ্ঞতা? ভাই খুব অপূর্ব জায়গা, জায়গার পরিবেশ দুর্দান্ত। তারপরে আমরা এখান থেকে এখন চেক আউট করে যাচ্ছি, কিন্তু কাল রাত্রিরে সুইমিং পুলে দাবাদাবি হয়েছে, আর আজকে সকালবেলায় দেরি হয়েছে উঠতে, কিন্তু উঠে আমরা খুব সুন্দর ব্রেকফাস্ট করেছি, ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রুম থেকে চেক আউট করলাম। আর এনভায়রনমেন্টটা ভাই চমৎকার,
একদম পুরো ফরেস্টের মাঝখানে আমরা রয়েছি, একদম মানে চারদিকটা। বেরোনোর সময় একটা ভিডিও করছি, মানে দেখবে সবাই, এতটাই ভেতরে না, মানে মেন রাস্তা থেকে এই জায়গাটা অ্যাকচুয়ালি দেখা যায় না। ইভেন আমার এখানে যিনি আছেন আর কি, উনি বললেন যে এখানের লোকাল লোকরাও খুব একটা জানে না যে এখানে এত বড় একটা প্রপার্টি আছে, এবং আসতেও চায় না সন্ধ্যাবেলার পরে। arms of solitude I am found. Oh, whispering pines, sing me your tune. Caught in the rhythm, the stars and the moon. Teach me the language of rustling leaves. Stories that linger on the breath of সরোজ ভাই এটা, রিসর্ট থেকে চেক আউট করে এখন আমাদের গন্তব্য গাদরাসিনী পাহাড়। গাদরাসিনী পাহাড় বেলপাহাড়ি থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ের পাদদেশে রয়েছে গাদরাসিনী আশ্রম, যেটি লাহিড়ী মহারাজ ও স্বামী যোগানন্দের আদর্শে অনুপ্রাণিত। নিরিবিলি পরিবেশের জন্য আশ্রমটি আধ্যাত্মিক সাধনা ও ধ্যানের সঙ্গে যুক্ত। আমরা এখন পৌঁছে গেছি গাদরাসিনী হিল। গাড়ি এখানে যেরকম দেখতে পাচ্ছ পেছন দিকে এখানে পার্কিং রাখা আছে, আর আমরা এই পাশের একটা রাস্তা দেখাচ্ছি। এই পাশে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে ওপরে, কিন্তু ব্যাপারটা হচ্ছে জঙ্গলের রাস্তা তো, তার উপর একটু আগে বৃষ্টি হয়েছে, এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো দেখা যাক কতটা কি যেতে পারি। আর পাহাড়ের ওপরের দিকে এগোতে থাকলে বদলে যেতে থাকে চারিপাশের দৃশ্য। প্রায় 1 কিলোমিটার আপহিল ট্রেকিং, জঙ্গলের সরু পথ ধরে পাথুরে রাস্তা পেরিয়ে ধীরে ধীরে আমরা উঠতে শুরু করলাম পাহাড়ের দিকে। অবশেষে ট্রেকিং এর শেষ প্রান্তে এসে পৌঁছালাম গাদরাসিনী পাহাড়ের ওপরে। চলো, এই যেমন দেখতে পাচ্ছ একদম স্টিপ, নিচে ডাউন। আমরা এই পাশ দিয়ে উঠে এলাম, প্রায় 700-800 মিটার তো হবেই। হ্যাঁ হ্যাঁ, পুরো টানা হাইট। আবার এই পাশেও যাওয়ার একটা ছোট প্ল্যান হচ্ছে, দেখা যাক কি করবি। এখানে কিছুটা সময় শুধু প্রকৃতির সঙ্গে কাটালাম, কয়েকটি ছবি তুললাম, আর ওপরে দাঁড়িয়ে অনুভব করলাম এই ছোট্ট ট্রেকিংটার জন্য এতটা পথ আসা সত্যিই সার্থক। দুর্ভাগ্যবশত বৃষ্টি পড়ছে, পাথরগুলো একটু পিচ্ছিল হয়ে গেছে, যার জন্য আমরা বেশি রিস্ক নিলাম না। কোথায় গুহা একটা আছে এখানে, বাট এটা খুঁজে পেলাম না। প্রচণ্ড জঙ্গল চারিদিকে, বসে আছি। সামনের দিকে ভিউটা অসাধারণ লাগছে, এখান থেকে অনেকটা উঁচু পাহাড়, ট্রেক করে প্রায় উঠতে হয় 1-1.5 কিলোমিটার। অবস্থা খারাপ হয়ে গেল গরমে। তবে প্রতিটা জার্নির মতো এখানেও এবার ফেরার পালা। জঙ্গলের পথ ধরে পাহাড় থেকে আবার নেমে এলাম আমাদের গাড়ির কাছে, আর চললাম বাড়ি ফেরার উদ্দেশ্যে।